চন্দনার ডেস্টিনেশন ওয়েডিং করবে বলে ঠিক করে। সেই অনুযায়ী চন্দনা তার বান্ধবীদের নিমন্ত্রণ জানায়। মালতী নিজের বন্ধুর ডেস্টিনেশন ওয়েডিং এর নিমন্ত্রণ পেয়ে খুবই খুশি হয়, কারণ সে ফোনে সবসময় বিভিন্ন সেলিব্রিটিদের ডেস্টিনেশন ওয়েডিং দেখে। দীপিকা পাডুকোন গ্রিসে, ক্যাটরিনা কাইফ ইতালিতে, আবার কোনো কোনো হিরোইন লন্ডন কিংবা আমেরিকাতে গিয়ে বিয়ে করে। সেখানকার এলাহি ভাবসাব এবং সাজগোজ দেখে মালতীরও বন্ধুর ডেস্টিনেশন ওয়েডিং এর নিমন্ত্রণ পেয়ে খুবই ভালো লাগে। আমার বাপের বাড়ির লোক আর আমার শ্বশুর বাড়ির লোকেরাও মধ্যবিত্ত, তাই ওদের পক্ষে ডেস্টিনেশন ওয়েডিং এর খরচা করা সম্ভব হয়নি। কিন্তু আমার বান্ধবী অনেক বড় লোক, তাই ও যদি ডেস্টিনেশন ওয়েডিং করে এটা কোনো অবাক করা কাণ্ড নয়। আই এম ভেরি হ্যাপি। মালতী দিনরাত তার বান্ধবীর ডেস্টিনেশন ওয়েডিং এ গিয়ে আনন্দ করার স্বপ্ন দেখতে শুরু করে। এরই মধ্যে একদিন চন্দনা তার বিয়ের জন্য শপিং করতে যাবে বলে তার বান্ধবী মালতীকে ফোন করে, কারণ চন্দনা মোটেই বিয়ের জন্য একা শপিং করতে যেতে চায় না। চন্দনা যেহেতু কোনো ভাই বোন কিংবা পরম আত্মীয় নেই, তাই সে মালতীকে খুব ভরসা করে। মালতী, তুই তৈরি হয়ে নে, আমি গাড়ি নিয়ে তোর শ্বশুর বাড়ির সামনে যাচ্ছি। তারপর আমি তোকে নিয়ে বিয়ের শপিং করতে যাব, কারণ আমার বেনারসি শাড়ি কেনা বাকি আছে। তাছাড়া দূরে গিয়ে বিয়ে করছি তো, অনেক ভালো ভালো জামা কাপড়ও লাগবে, গহনা কিনবো, অনেক কাজ বাকি আছে। কিছুক্ষণের মধ্যেই চন্দনা তার 4 চাকা গাড়ি নিয়ে মালতীর শ্বশুরবাড়ির সামনে গিয়ে হাজির হয়। তারা দুই বান্ধবী মিলে বিয়ের জন্য শপিং করতে চলে যায়। চন্দনা যেহেতু অনেক বড়লোক পরিবারের মেয়ে, তাই সে নিজের জন্য লক্ষ লক্ষ টাকা দামের লেহেঙ্গা, বেনারসি শাড়ি ইত্যাদি পছন্দ করে। অন্যদিকে মালতীও কিছু কম নয়, সেও তার একমাত্র বন্ধুর ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য দামি দামি শাড়ি, গহনা ইত্যাদি কিনে নেয়। কিছুক্ষণ পর যে যার মতো বাড়িতে ফিরে যায়, কিন্তু তখনও মালতীর শপিং বন্ধ হয় না। সে অনলাইন থেকেও বিভিন্ন রকমের মডার্ন লেহেঙ্গা দেখতে শুরু করে। মালতী অনলাইন থেকে কয়েকটা মডার্ন ড্রেসও কিনে নেয়। সে যখন আয়নার সামনে ড্রেসগুলো পরে দেখতে শুরু করে, তখন এ মা, ছি বৌদি, তুমি এরকম কাটা কোটা ছেঁড়া ফাটা জামা কিনেছো কেন? জামাটা কেমন রুমালের মতো গায়ে লেগে আছে, মোটেই ভালো লাগছে না। আর হাতের ফিতাগুলোও তো খুব সরু সরু। তুমি মডার্ন ড্রেস বলতে কিছুই বোঝো না, এগুলো হলো ইন্দো ওয়েস্টার্ন ড্রেস। আমাকে এগুলো পরলে ভালো লাগে। তাছাড়া আমার বান্ধবীর ডেস্টিনেশন ওয়েডিং করছে, আমি বালিতে যাব, না হলে আমেরিকায় যাব, না হলে ইউরোপে, আর না হলে হয়তো কোনো সি বিচের ধারে। সেখানে কিন্তু এরকম ধরনের ড্রেসই মানাবে। আসলে তোমরা তো মধ্যবিত্ত, তাই এরকম ডেস্টিনেশন ওয়েডিং এর শাড়ি কিংবা লেহেঙ্গার মর্ম তোমরা বুঝবে না, বাদ দাও। এরকম করে কেন বলছো বৌদি? তোমার বান্ধবী তো আমাদেরও নিমন্ত্রণ করেছে, আমরাও তোমার সাথে ডেস্টিনেশন ওয়েডিং এ যাব, তাই বলে আমরা কি এরকম ছোট ছোট জামা কাপড় পরবো নাকি? তোমাদের এরকম ড্রেস পরলে মানাবেও না। আর তাছাড়া তোমরা আমার সাথে আত্মীয় হয়ে যাচ্ছ, ওখানে কিন্তু আমার কদরই বেশি। মালতী এই কথা বললে আশা কোনো কথার উত্তর দেয় না। দেখতে দেখতে এভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায়। মালতী কখনো পার্লারে গিয়ে দামি ফেসিয়াল করায়, এমনকি সে নিজের জন্য দামি দামি সোনা গহনাও কিনে নেয়। এভাবে সে তার স্বামীর মাস মাহিনা সাজগোজার ওপর খরচা করে ফেলে। একদিন, ওয়াও চন্দনা, এই জায়গাটা বিয়ের জন্য ঠিক করা হয়েছে। সমুদ্র আর সমুদ্র, সমুদ্রের ধারে বিয়ের মণ্ডপ, কি সুন্দর লাইট জ্বলছে, কত সুন্দর খাবারের ব্যবস্থা, গান হচ্ছে, সব বিদেশি ছেলে মেয়েরা নাচানাচি করছে। উফ, আমার বহুদিন বালিতে আসার ইচ্ছে ছিল। আমার প্রিয় বান্ধবী আমার বালিতে আসার ইচ্ছা পূরণ করে দিয়েছে। আমি তো তোকে বলেছিলাম যে ছোটবেলা থেকে আমার বালিতে বিয়ে করার শখ, তাই আমি বালিতে একটা সি বিচ রিসোর্ট শুধুমাত্র আমার বিয়ের জন্য বুক করেছি। এখানে তুই অনেক আনন্দ করতে পারবি। সত্যিই তাই, আমি তোর বিয়ে উপলক্ষে বালিতে চলে এলাম, আর আমাকে 1 টাকাও খরচা করতে হলো না। এর থেকে আনন্দ আর কি হতে পারে? এভাবেই মালতী তার বান্ধবীর ডেস্টিনেশন ওয়েডিং এ খুবই আনন্দ সহকারে নাচতে শুরু করে। কিন্তু তার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ মালতী এতক্ষণ ধরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। আর স্বপ্নের মধ্যে সে এমন ভাবে বেসুরে গান গাইতে গাইতে নেচে ওঠে যে ভয়ের চোটে তার স্বামী সুজয়ের ঘুম ভেঙে যায়। বান্ধবীর ডেস্টিনেশন ওয়েডিং এর নিমন্ত্রণ পেয়ে আমার বইয়ের মাথা একেবারে খারাপ হয়ে গেছে। এখন মাঝরাত্রিবেলায় ঘুমানোর সময় ও এখন স্বপ্নের মধ্যে গান গাইছে। সারাদিন অফিসে কাজ করে আসি, রাত্রিবেলা যে একটু আরাম করে ঘুমাবো তাও হচ্ছে না। ধুর বাবা। সুজয় বাড়ি বাড়ি তার বউকে ডাকলেও মালতীর কিছুতেই ঘুম ভাঙতে চায় না। এমন সময় সুজয় জলের গ্লাস থেকে তার বউয়ের মুখে জল ঢেলে দেয়, আর মালতী থতমত হয়ে ঘুম থেকে উঠে বসে।
এ কি হলো? আমার মুখে জল দিয়ে দিলে কেন? আমি বালিতে এসে কি সুন্দর মেকআপ করলাম, সব মেকআপ নষ্ট হয়ে গেল। এবার আমার বান্ধবীর বিয়েতে আমি আনন্দ করব কি করে? তুমি বালিতে নেই ডার্লিং, তুমি তোমার শ্বশুর বাড়িতে আছো, আর তুমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলে। প্লিজ এবার স্বপ্ন দেখা বন্ধ করো, আরাম করে ঘুমাও। দয়া করে আমাকেও ঘুমাতে দাও। তোমার ঘুম ভাঙছিল না বলে আমি তোমার মুখে জল দিয়ে ঘুম ভাঙাতে বাধ্য হয়েছি, তা না হলে তোমার বেসুরে গলে এতক্ষণে আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। সুজয় এই কথা বললে মালতী চারিদিকে তাকিয়ে দেখে সে সত্যিই তার বাড়িতে বসে আছে, যার ফলে মালতী তার স্বামীর সামনে লজ্জায় পড়ে যায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। মালতী তার বান্ধবীর ডেস্টিনেশন ওয়েডিং এ যাওয়ার জন্য দিন গুনতে থাকে, কারণ তার বাড়িতে কোনো রকম কোনো কাজবাজ করতে ইচ্ছা করে না। তার রান্নাবান্নার দিকেও কোনো মন নেই, ঘর গোছানোর কথাও তার মনে থাকে না, কারণ সে সবসময় এখন বান্ধবীর ডেস্টিনেশন ওয়েডিং নিয়েই ভাবতে থাকে। একদিন মালতী চন্দনাকে ফোন করে বলে, কি রে, দুদিন পর তোর বিয়ে, আর তুই এখনো আমাদের টিকিট পাঠালি না? কবে টিকিট পাঠাবি বলতো? আমি তো ব্যাগ গুছিয়ে নিয়েছি। আরে আমার কাছেই টিকিট আছে, আমার বাড়ির সামনে চলে আসবি, তারপর আমরা সবাই মিলে একসাথে রওনা দেব। এই শুনে মালতী সেদিনই সুটকেস গোছাতে শুরু করে। আশা, তোমার হেয়ার ড্রায়ার, মেকআপ আইটেম, যা যা তোমার দামি দামি জিনিসপত্র আছে সবকিছু ব্যাগে ভরে নাও। আমরা কিন্তু অনেক দূরে যাচ্ছি, সেখানে গিয়ে যদি কিছু খুঁজে পাওয়া না যায় তাহলে কিন্তু আর ফেরত আসতে পারবো না। আর হ্যাঁ, তোমার দাদার দামি দামি কোট আমি ব্যাগে ভরে নিয়েছি, আর যে কটা বাকি আছে তুমি তোমার ব্যাগে ভরে নাও। আমার ব্যাগে আর জায়গা নেই, কারণ এমনিতেই তোমার দামি লেহেঙ্গা তুমি আমার ব্যাগে ভরে দিয়েছো, আমার নিজের জিনিস নেওয়ারই তো জায়গা হচ্ছে না। এভাবেই মালতী এবং তার শ্বশুরবাড়ির পরিবার চন্দনার ডেস্টিনেশন ওয়েডিং এ যাওয়ার জন্য একেবারে ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে নেয়। অন্যদিকে চন্দনাও নিজের ব্যাগ গুছিয়ে নেয়। বিয়ের আগের দিন সকালবেলা চন্দনা মালতীকে ফোন করে বলে, মালতী চলে আয়, আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি। তুই সঙ্গে করে কিন্তু তোর ইনহেলারটা নিয়ে নিস, কারণ তোর তো আবার শ্বাসকষ্টের সমস্যা আছে। শ্বাসকষ্ট হলে কিন্তু খুব মুশকিল, অত দূরে গিয়ে যদি ডাক্তার না পাওয়া যায় তাহলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, আমি আমার ইনহেলারটা নিয়ে নিচ্ছি। এই বলে মালতী তার ব্যাগে ইনহেলার নিয়ে নেয়, কারণ তারা যেহেতু প্লেনে করে যাবে তাই মালতীর শ্বাসকষ্ট হওয়াটা স্বাভাবিক। কিছুক্ষণের মধ্যেই মালতী এবং তার পরিবার ব্যাগ নিয়ে চন্দনার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়। চন্দনা তার পরিবার, বন্ধু বান্ধবীদের নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। মালতী আনন্দে আর দাঁড়িয়ে থাকতে পারে না, তার মন আনন্দে একেবারে নেচে ওঠে। চল তাড়াতাড়ি চল, কালকে তোর বিয়ে, তারপর বালিতে গিয়ে জায়গাটা ভালো করে ঘুরে দেখতে হবে, রিসোর্টে আরাম করতে হবে, আর আমাদের প্লেনের টিকিটগুলো দিয়ে দে। আমার জন্য উইন্ডো সিটের ব্যবস্থা আছে তো? আমার আবার শ্বাসকষ্টের সমস্যা, আমার কিন্তু জানালার ধারে বসার জায়গা চাই। বালি, প্লেন, এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোকে কবে বললাম যে আমরা বালিতে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করছি? আমরা তো বালি যাচ্ছি না। মানে তুই কি আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? এই তো ছোটবেলা থেকে তুই বলতিস যে তুই নাকি বালিতে গিয়ে বিয়ে করবি, ওখানে গিয়ে তোর বিয়ে করার ইচ্ছা, সেই জন্যই তো আমি দামি দামি শপিং করলাম। আর বালিতে যদি বিয়ে না করিস তাহলে কি উদয়পুরের রাজবাড়িতে বিয়ে করবি, কিংবা আমেরিকা অথবা লন্ডনে করবি, তাই তো? না রে বাবা, তোর আবার কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তুই যেই জায়গাগুলো বলছিস ওই জায়গাগুলোতে আমি হানিমুন করতে যাব। এখন তো আমরা ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য কুমারীপুর গ্রামে যাচ্ছি। গোটা একদিন সময় লাগবে গ্রামে যেতে, আর ওটা তো আমাদের দেশের বাড়ি। আমার ঠাকুমার যখন 80 বছর বয়স হয়েছিল তখনই ঠাকুমা মারা যাওয়ার আগে বলে গেছে আমি যেন কুমারীপুর গ্রামে গিয়ে বিয়ে করি, তাই আমরা ওখানেই যাচ্ছি। চন্দনা এই কথা বললে মালতীর মাথায় হাত পড়ে যায়। কোথায় সে লন্ডন, আমেরিকার, বালির স্বপ্ন দেখে, সেখানে আজকে তারা কুমারীপুর গ্রামে যাবে। মালতীর চোখ দিয়ে একেবারে জল নেমে আসে। তারা দেখে যে চন্দনার বাড়ির সামনে বড় একটা বাস দাঁড়িয়ে আছে। মালতী কি বলবে বুঝে উঠতে পারে না। কুমারীপুর গ্রাম, সেটা আবার ডেস্টিনেশন ওয়েডিং? হায় রে, আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে আমি বালিতে যাব, মজা করব, সমুদ্রে নাচানাচি করব, কিন্তু কিছু হবে না। চন্দনা তার কথাই পাত্তা দেয় না। তারা সবাই মিলে বাসে উঠে পড়ে। মালতীকে তার পছন্দের জানালার সিট দেয়া হয়, কিন্তু মালতীর শ্বশুরবাড়ির লোকেরা এখন মালতীর উপর মনে মনে খুবই হাসাহাসি করে। মালতী সেটা বুঝতে পেরে আরো রেগে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না। সারাদিন বাসে ট্রাভেল করার পর তারা যখন গ্রামে গিয়ে উপস্থিত হয় তখন চারিদিকে গোবরের গন্ধ, গরুর গোয়াল দেখে মালতীর গা একেবারে গুলিয়ে ওঠে। তাই তার ইনহেলারের প্রয়োজন হয়।
দেখলি, ভাগ্যিস আমি তোকে ইনহেলারটা নিয়ে আসতে বললাম, না হলে তোর এখন শ্বাস আটকে যেত। কারণ আমি তো জানি আমাদের গ্রামে ভীষণ গোবরের গন্ধ, তুই সহ্য করতে পারবি না। ভালো করে ইনহেলারটা ব্যবহার কর। সেদিন রাত্রিবেলা মালতীর মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের দিন সকালবেলা গ্রামে তার গায়ে হলুদ হয়। গ্রামে সবাই মিলে অনেক আনন্দ করে। মালতীর শ্বশুরবাড়ির পরিবারও আনন্দ করে। কিন্তু মালতী যখন তার মডার্ন ড্রেস পরে চন্দনার বিয়েতে আসে, তখন তার উপর সবাই হাসাহাসি করে। বৌদি, আমি তোমাকে কতবার বলেছিলাম এরকম মডার্ন ড্রেস পরো না, কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না। তুমি শুধু শুধু এগুলো কিনেছো। এখন তো লজ্জা পেলে কিছু হবে না। এই নাকি তোমার বান্ধবী বালিতে গিয়ে বিয়ে করবে, এই স্বপ্ন তোমার আর পূরণ হলো না। এখন তোমার প্রিয় বান্ধবীর বিয়েতে মুখ গোমড়া করে বসে থেকে তো লাভ নেই। তুমি বরঞ্চ আনন্দ করো। আর আমি অনেক ভালো ভালো বেনারসি শাড়ি এনেছি, তুমি সেগুলোর মধ্যে যে কোনো একটা পরে নাও। কারণ এই গ্রামে তুমি যদি মডার্ন ড্রেস পরে ঘুরে বেড়াও, লোকজন কিন্তু থুথু করবে। চুপ করো, আমাকে কথা শোনাতে হবে না, আমার ভালো লাগে না। এই বলে মালতী মন খারাপ করে একটা জায়গায় বসে পড়ে। অন্যদিকে সবাই মিলে চন্দনার বিয়েতে অনেক অনেক আনন্দ করে। চন্দনার বিয়ে হয়ে গেলে তারা আবার বাসে করে শহরে ফিরে যায়। কিন্তু মালতীর তার বন্ধুর ডেস্টিনেশন ওয়েডিং সম্পর্কে এমন অভিজ্ঞতা হয় যেটা সে জীবনে কখনো ভুলতে পারে না। মধুপুর নামক এক গ্রাম ছিল। গ্রামটি ছিল প্রত্যন্ত একটি অনুন্নত এলাকা। সেখানকার যোগাযোগ ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট, জলনির্গম প্রণালী, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুরই সেখানে সমস্যা ছিল। ওই গ্রামের সবচেয়ে বড় সমস্যা হলো শৌচালয়ের অনুপস্থিতি। গ্রামের সকলেই মাঠঘাটকে শৌচালয় হিসেবে ব্যবহার করত। ওই এলাকার প্রধান সাহেব এবং আরো কিছু গণ্যমান্য ব্যক্তি মিলে একটা ছোট্ট স্কুল তৈরি করেছিল। সেই স্কুলেই ওখানকার স্থানীয় ছেলে মেয়েরা পড়াশোনা করতে যেত। তিতলি ওই স্কুলের একটি ছাত্রী ছিল। সে তার বাবা মায়ের সঙ্গে বাস করত। একদিন ক্লাস করতে করতে তিতলির পটি পায়। সে উঠে দাঁড়িয়ে বলে, ম্যাডাম, একটু বাইরে যাব ম্যাডাম। কেন, বাইরে কি করতে যাবে? আসলে ম্যাডাম, আমার পটি পেয়েছে, তাই জন্য বললাম বাইরে যাওয়ার কথা। ও আচ্ছা, ঠিক আছে, তুমি একা যেও না, সঙ্গে করে আরো দু একজনকে নিয়ে যাও। এই, আর কে কে বাইরে যাবে এই সঙ্গে চলে যাও। ম্যাডামের কথা শুনে তিতলির সঙ্গে রিঙ্কি এবং মনিকা নামে তার দুটো বন্ধু বাইরে যায়। তাদের স্কুলের পাশেই একটা বড় মাঠ ছিল। ওই গ্রামে যেমন কারোর বাড়িতে শৌচালয় ছিল না, তেমনি স্কুলেও কোনো রকমের শৌচালয় ছিল না। তিতলি তার বন্ধুদের সঙ্গে মাঠে গিয়ে পটি করতে বসে পড়ে। কিছুক্ষণ পর তারা দেখে যে আশেপাশের কয়েকটি ছেলে ফোনে তাদের ফটো তুলছে। এই দেখ না ছেলেগুলোকে, কি অভদ্র! আমরা পটি করছি আর আমাদের ফটো তুলছে, কি বাজে দেখেছিস? হ্যাঁ তাই তো। এই তাড়াতাড়ি ওঠ, চল চলে যাই এখান থেকে, তাড়াতাড়ি চল। কি হলো, তোমরা ভয় পাচ্ছ কেন? তোমরা উঠে পড়ছো যে? তোমরা তোমাদের কাজ করো না, আর আমরা আমাদের কাজ করি। তোমাদের দেখার জন্য তো আমরা রোজ মাঠে আসি, কিন্তু কোনোদিনও দেখা পাই না। আজকে খুব ভালো সময় দেখা পেলাম। শয়তান ছেলে, তোমাদের লজ্জা করে না এরকম করতে? অভদ্র কোথাকার! দাঁড়াও, আমাদের টিচারকে আমরা সব বলে দেব। রিঙ্কি, এই ছেলেটাকে তো দেখে প্রধান সাহেবের ছেলে বলে মনে হচ্ছে। এর নামটা কি যেন? ও হ্যাঁ, রাহুল। চল, এবার নামটা তো আমরা জেনে গেছি, এবার স্যার ম্যাডামকে গিয়ে বলে দিই। চল। আমার নামে কাউকে কিছু বলে কোনো লাভ হবে না মামুনি, কারণ আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আর যদি আমার নাম বদনাম করার চেষ্টা করেছো না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না, আমি বলে দিলাম। এই বলে রাহুল, অর্থাৎ ওই এলাকার প্রধান সাহেবের ছেলে, তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে যায়। তিতলি এবং তার বন্ধুরা তাদের ক্লাসের ম্যাডামকে সব কথা খুলে বলে। কি বলি বলো তো, তোমরা তো একটু দেখে শুনে বসবে, তাই না? যখন দেখলে মাঠে বাইরে ছেলেরা আছে, তাহলে সেখানে বসার কি দরকার ছিল? চলে আসতে হয়তো সেখান থেকে। ম্যাম, আমাদের তো পটি পেয়েছিল, আর আমরা যখন মাঠে গিয়েছিলাম তখন ওটা ছিল না, ওরা পরে এসেছিল। ওরা তো লুকিয়ে লুকিয়ে ফটো তুলছিল, আমরা দেখে ফেলেছিলাম ওদেরকে। ম্যাডাম, আমাদের এলাকার প্রধান সাহেবের ছেলে রাহুল হচ্ছে নাটের গুরু। ওই বাকি ছেলেদের চুটিয়ে ওখানে নিয়ে এসেছিল। সে কি, প্রধান সাহেবের ছেলে? তাহলে তো এখন আমি কিছু করতেও পারবো না, কারণ প্রধান সাহেবের উদ্যোগেই আমাদের স্কুলটা তৈরি হয়েছিল, প্রধান সাহেবের জমিতেই। আর উনি আমাদের স্কুলকে আর্থিকভাবে সাহায্য করে থাকেন। ওনার ছেলের বিরুদ্ধে আমাদের কারোরই কিছু বলার সাহস নেই। ম্যাডাম, তাহলে কি আমরা মুখ বুজে সব সহ্য করব?
দেখো, আমরা যেহেতু মাঠে ঘাটে খোলা জায়গায় টয়লেট বাথরুম করি, তাই আমাদের চোখ কান খোলা রাখতে হবে, এটাই হলো ব্যাপার। যাও, এ বিষয়ে আর বেশি কথা না বলে ক্লাসে যাও। ম্যাডামের কথা শুনে তিতলি এবং তার বন্ধুদের মন খারাপ হয়ে যায়। তিতলির বন্ধু রিঙ্কি বাড়িতে এসে তার বাবা মাকে ব্যাপারটা বলে। তার বাবা মা ব্যাপারটা জানার পর খুব রেগে যায় এবং তারা খুব চিন্তায় পড়ে। এমন একটা নাম বললি, প্রধান সাহেবের ছেলে, ওর বিরুদ্ধে তো আমরা কিছুই বলতে পারবো না। আমরা এখন একটা কাজ করতে পারি, তোকে আর স্কুলে যেতে হবে না। যেখানে মেয়েদের কোনো সুরক্ষা নেই সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এ কি বলছো বাবা? তার মানে কি আমি পড়াশোনা করা ছেড়ে দেব? এটা আমাদের তো কোনো দোষ নেই। যারা দোষ করেছে তাদের তো শাস্তি দেওয়া উচিত। তা না করে তুমি আমাকে শাস্তি দিচ্ছ কেন? মা, দেখেছো তো বাবাকে? হ্যাঁ, তোর বাবা ঠিকই বলেছে। তোরা রোজ রোজ স্কুলে যাবি আর ছেলেগুলো তো রোজ রোজ তোদের সঙ্গে এমন করবে। তোর সঙ্গে তো আমি স্কুলে গিয়ে আর তোকে পাহারা দিতে পারবো না। বাড়িতে থাকবি, সকালবেলা করে আমার সঙ্গে মাঠে যাবি, গিয়ে পেট হালকা করে চলে আসবি, ব্যাস মিটে গেল। না না না, আমি কিছুতেই পড়াশোনা বন্ধ করতে পারবো না। আমি স্কুলে যাব। আমরা বন্ধুরা সবাই মিলে স্কুলে স্যার ম্যাডামদের বলবো স্কুলে একটা শৌচালয় তৈরি করতে হবে। তাহলে তো আমাদের কোনো অসুবিধা হবে না আর। এই দেখ, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। আমাদের এই এলাকায় আজ পর্যন্ত কোনো শৌচালয় তৈরি হয়নি। তুই একটা বাচ্চা মেয়ে হয়ে শৌচালয় তৈরি করবি? তুই ভাবতে পারলি? বেশি ফটর করিস না, শেষ পর্যন্ত আমাদের বাড়ি ছাড়া না হতে হয়। আমরা যা বলার বলে দিয়েছি তোকে, আর স্কুলে যেতে হবে না। হ্যাঁ, আর আমরা খুব শীঘ্রই একটা ছেলে দেখে তোর বিয়েও দিয়ে দেব। রিঙ্কি তার বাবা মায়ের কথা শুনে খুবই দুঃখিত হয়ে পড়ে। পরের দিন থেকে সত্যি সত্যি রিঙ্কির বাবা মা তাকে স্কুলে যেতে দেয় না। স্কুলে যেতে দেওয়া তো দূরের কথা, তাকে বাড়ির বাইরেও বের হতে দেয় না। রিঙ্কি পড়াশোনায় খুবই ভালো ছিল। সে তাদের ক্লাসে প্রত্যেক বছর প্রথম স্থান অধিকার করত। তার বাবা মা তাকে স্কুলে যেতে না দেওয়ায় সে মনে মনে প্রচুর পরিমাণে আঘাত পায়। আমি এরকম জগতে বাঁচতে চাই না, যেখানে মেয়েদের কোনো সুরক্ষা বলে জিনিস নেই, মেয়েদের কোনো স্বাধীনতা নেই, মেয়েদের কোনো দোষ না থাকা সত্ত্বেও সবসময় মেয়েদেরকে শাস্তি পেতে হয়। আমি এই সমাজে বাঁচতে চাই না, আমি নিজেকে শেষ করে ফেলবো। রিঙ্কি অনেক ভাবনা চিন্তা করার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সে গলায় দড়ি দিয়ে মারা যায়। তার বাবা মা রিঙ্কিকে হারিয়ে খুব কান্নাকাটি করতে থাকে, কিন্তু তবুও এই নিয়ে গ্রামবাসীর কারোর তেমন কোনো মাথা ব্যথা ছিল না। নিজের কাছের বন্ধু রিঙ্কিকে হারিয়ে তিতলি খুব ভেঙে পড়েছিল। সে সবসময় রিঙ্কির জন্য কান্নাকাটি করত। তিতলির এমন অবস্থা দেখে তার বাবা মা খুবই চিন্তায় পড়ে। কি গো, দেখেছো মেয়েটার কি অবস্থা হয়েছে? মেয়েটা তো ভয়ে স্কুলে যেতেও চাইছে না। আমার তো এবার খুব ভয় করছে, রিঙ্কির মতো আমাদের মেয়েও যদি ভুলভাল কিছু করে বসে। না না, কি যে বলো না, আমাদের তার আগেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমরা তিতলির বিয়ে দিয়ে দেব। বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করলে সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে রাখলে ওইসবের মধ্যে দিয়ে এমনিও বেরিয়ে আসতে পারবে না। তিতলির বাবা মা এই চিন্তা করে তিতলির জন্য ছেলে দেখা শুরু করে। তারা মোহন নামে একটি ছেলেকে তিতলির জন্য পছন্দ করে। কিছুদিনের মধ্যেই তিতলির বাবা মা জোর করে মোহনের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। মোহন পদ্মপুকুর গ্রামে তার বাবা মা, দাদা, বৌদি এবং দাদার এক মেয়ে টুকটুকির সঙ্গে বাস করত। প্রথম দিন শ্বশুরবাড়িতে গিয়ে তিতলির মন খুবই খারাপ হয়ে যায়, কারণ সে জানতে পারে যে তার শ্বশুরবাড়িতেও কোনো শৌচালয় নেই। শুধু শ্বশুরবাড়িতেই নয়, ওই গ্রামেই কোনো শৌচালয় নেই। মোহন, তোমাদের এখানে কারোর বাড়িতে শৌচালয় নেই? তুমি এটা আমাকে আগে বলনি কেন? কেন, তুমি জেনে কি করতে? তোমাদের গ্রামেও তো কোনো শৌচালয় ছিল না, আর আমাদের গ্রামেও নেই, এতে সমস্যা কি? হ্যাঁ, তবে তোমাদের গ্রামে যদি শৌচালয় থাকতো তাহলে তুমি এসব বললে মানাতো। তোমার মুখে এগুলো সাজে না, বুঝেছো? মোহনের মুখে এমন কথা শুনে তিতলি মনে মনে খুবই দুঃখ পায়। সে আশা করেছিল শ্বশুর বাড়িতে গিয়ে তাকে হয়তো মাঠে ঘাটে পেট হালকা করতে যেতে হবে না। সময়ের সঙ্গে সঙ্গে তিতলি সবকিছু মেনে নিয়ে সংসার করতে থাকে। মোহনের দাদার মেয়ে টুকটুকির সঙ্গে তিতলির খুব ভালো এক সম্পর্ক তৈরি হয়েছিল। টুকটুকি তিতলির কাছে পড়াশোনা করত। তিতলি টুকটুকিকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতো। টুকটুকি তার নিজের মায়ের চেয়েও তিতলির কাছেই বেশি থাকতো। একদিন টুকটুকি স্কুল থেকে বাড়ি ফিরে এসে খুব কান্নাকাটি শুরু করে। টুকটুকিকে অঝরে কাঁদতে দেখে তার পরিবারের সকলেই খুব ঘাবড়ে যায়। আরে টুকটুকি, তোর কি হয়েছে সেটা তো বলবি। তুই না বললে কি করে হবে রে মা? এই মেয়ে, কি হয়েছে তোর, বলবি তো আমাকে? আমি তো তোর মা হই, আমাকে বল না।
টুকটুকি, তুমি কান্না বন্ধ করো। কাকিমণিকে বলো তো কি হয়েছে। তুমি কাকিমণিকে বলবে না, তাই তো? না বললে কিন্তু কাকিমণি আর তোমার সঙ্গে কথা বলবে না। বলো বলো কি হয়েছে, বলো। কাকিমণি, আমি আর কোনোদিনও স্কুলে যাব না। আমি আর পড়াশোনা করতে চাই না। আমি বাড়িতেই থাকবো। ই বাবা, সে কি? কিন্তু কেন টুকটুকি, কি হয়েছে তোমার? তুমি স্কুলে যাবে না কেন? আমাদের স্কুলের পেছনের মাঠে আমরা সবাই পটি করতে যাই। তখন স্কুলের আশেপাশের কয়েকটা ছেলেরা প্রত্যেকদিন আমাদের কাছে এসে আমাদের বিরক্ত করে। আর আজকে কয়েকটা ছেলে আমাদের ফটো তুলেছে আর ওই ফটোগুলো সবাইকে দেখিয়েছে। আমাকে দেখে সবাই হাসাহাসি করছে। আমি আর কখনো বাইরে বেরোবো না। টুকটুকির মুখে এমন কথা শুনে তিতলির পুরানো দিনের কথা মনে পড়ে যায়। টুকটুকি, তুমি চিন্তা করো না। তোমার মতো একই রকম পরিস্থিতিতে আমিও একদিন ছিলাম। ঠিক এই কারণেই আমি আমার প্রিয় বন্ধুকে হারিয়েছি। আর আমি নিজেও পড়াশোনা করতে পারিনি। কিন্তু আমি তোমার সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। অনেক হয়েছে, এবার লড়বো, না হয় মরবো। পরের দিন তিতলি তাদের পাড়ার কিছু মহিলাকে এই ব্যাপারটি নিয়ে সচেতন করে। তিতলি পাড়ার কিছু মহিলাদের সঙ্গে টুকটুকিদের স্কুলে যায়। সকলে মিলে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে আন্দোলন শুরু করে। আমাদের শিক্ষালয়ে শৌচালয় চাই, আমাদের শিক্ষালয়ে শৌচালয় চাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। স্কুলের ছেলেমেয়েরা এবং পাড়ার কিছু মহিলা স্কুলের সামনেই ধর্ণা দিয়ে বসেছিল। স্কুল কর্তৃপক্ষ তবুও একেবারে নিশ্চুপ ছিল। তাই তিতলি এরই মধ্যে অন্য একটা ফোন দিয়ে এঁটে ফেলে। তিতলির কথা মতো সমস্ত ছাত্রছাত্রী চলতে শুরু করে। কি ব্যাপার, আজকে স্কুলে কেউ আসেনি কেন? আজকে কি আমাদের স্কুলের কোনো ছুটি আছে নাকি? একজন কেউ তো দেখতে পাচ্ছি না যে। না স্যার, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। যতক্ষণ না স্কুলে শৌচালয় তৈরি করা হবে, কেউ আর স্কুলে আসবে না বলে ঠিক করেছে। স্যার, এবার মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে আমাদের ভাবা উচিত। একটা বিদ্যালয়ের মতো জায়গায় যদি শৌচালয় না থাকে, তাহলে সমাজের মানুষ কিভাবে এগিয়ে যাবে? মানুষের ধারণা কিভাবে পাল্টাবে? দিনের পর দিন ছেলেমেয়েরা স্কুলে না এলে স্কুল কর্তৃপক্ষ সরকারের কাছে স্কুলের শৌচালয় স্থাপনের জন্য আবেদন করে। দীর্ঘ 1 মাস বিদ্যালয়ের শিক্ষা কর্মসূচি বন্ধ ছিল। কিন্তু 1 মাস পর বিদ্যালয়ে শৌচালয় তৈরির পর সকল বাচ্চারা আবার স্কুলে ফিরে আসে। টুকটুকি খুবই খুশি ছিল। টুকটুকি সহ স্কুলের সমস্ত ছাত্রছাত্রী তিতলিকে অনেক ধন্যবাদ জানায়। তিতলির একটা পদক্ষেপের জন্য সকলে সুরক্ষিতভাবে স্কুলে যাওয়ার সৌভাগ্য লাভ করে। ধীরে ধীরে সমাজের মানুষের ধারণা পরিবর্তিত হতে থাকে এবং এক এক করে ওই গ্রামে অনেক শৌচালয় তৈরি হয়। সাধারণ মানুষকে সজাগ করার জন্য সরকার থেকে তিতলিকে 2 লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। আর যাদের শৌচালয় তৈরি করার সামর্থ্য ছিল না, সরকার থেকে তাদের বাড়িতে শৌচালয় তৈরি করে দেওয়া হয়।